টপ 5 বেস্ট স্মার্টফোন 20K প্রাইস পয়েন্টে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারদের সবচাইতে বেশি ডিমান্ডেবল ভিডিও এটাই, মানে বিভিন্ন প্রাইস সেগমেন্টে অবশ্যই। এবং আমরা ট্রাই করি 20,000, 15,000, 30,000, 50,000 টাকার মধ্যে সেরা সেরা স্মার্টফোনগুলো নিয়ে একটা ভিডিও নিয়ে আসার জন্য, এবং এতে করে আপনাদের ডিসিশন মেক করতে আরও বেশি সুবিধা হয়, এবং এই কারণেই স্যামসং অলওয়েজ স্পেশাল। আর আজকে আমরা 20,000 টাকার মধ্যে টপ 5 স্মার্টফোন নিয়ে আলোচনা করছি, যদিও বা সবগুলোই আনঅফিসিয়াল। পরবর্তীতে না হয় অফিসিয়াল একটা আলোচনা করা যাবে। তো এই সেগমেন্টে এসে যারা ভালো ব্র্যান্ডের স্মার্টফোন চাচ্ছেন, যারা একটু গেমিংয়ের জন্য ডিভাইস খুঁজছেন, আবার যারা কিনা ক্যামেরার জন্য একটা ভালো ডিভাইস খুঁজছেন, ভিডিওটা কিন্তু তাদের জন্য। তো ভাই লোক, আমাদের কাছে যে স্মার্টফোনগুলো আছে এগুলো কিন্তু আপনাদের পছন্দের ব্র্যান্ডের স্মার্টফোন। এই স্যামসাং আছে, আইকিউ আছে, আরও বিভিন্ন ব্র্যান্ড আছে। তো আই হোপ অসন্তুষ্ট হচ্ছেন না। আরেকটা বিষয় মাথায় রাখবেন, এখানে একজন থেকে আরেকজন যে অনেক বেশি সেটা বিষয়টা কিন্তু মোটেও তেমন না। কোনোটার প্রাইস হয়তো 1,000 বেশি, কোনোটার প্রাইস 1,000 কম। একজন তার প্রাইস অনুযায়ী ভালো কিছু অফার করছে। অলরাইট, তাহলে শুরু করবো একদম আইকিউ দিয়ে। এবং এই ফোনটা বেশ ব্যালেন্স টাইপের একটা প্যাকেজ। আপনি যদি কিনা মোটামুটি 20K প্রাইস পয়েন্টে ফোন কেনার চিন্তা ভাবনা করে থাকেন, এটা হলো আইকিউ Z9X। এর 6/128GB ভ্যারিয়েন্টের ফোনটা পাওয়া যায় 20,500 টাকায় রাইট নাও। হয়তো বা এরকম প্রাইস পয়েন্টে এসে অনেকেই অ্যামোলেড বা সুপার অ্যামোলেড ডিসপ্লে খুঁজে থাকেন, বাট এটাও মাথায় রাখতে পারেন সুপার অ্যামোলেডে গ্রিন লাইনের একটা ইস্যু দেখা দিলেও দিতে পারে। এই স্মার্টফোনটাতে IPS LCD প্যানেল রয়েছে, বাট প্যানেলটা কিন্তু যথেষ্ট ভালো। ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং সাইজ হলো গিয়ে 6.72 ইঞ্চ, যেখানে 120Hz হাই রিফ্রেশ রেট পাওয়া যায়, প্লাস এটা 1000 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। অ্যাজ এ IPS ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো। এখন IPS নিয়ে যদি কোনো মাথা ব্যথা না থাকে, তাহলে আই হোপ এই ডিসপ্লেটা আপনাদের পছন্দের তালিকায় থাকবে। তবে ভালো বিষয় হচ্ছে ভালো একটা প্রসেসর রয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 রয়েছে এখানে, এবং UFS 2.2 হলো এর স্টোরেজ টাইপ। অন্যদিকে 6GB র্যাম যেমনটা বললাম, এবং 128GB স্টোরেজ রয়েছে। তো এই যে প্রসেসরটা, এটা কিন্তু এরকম প্রাইস পয়েন্টের জন্য একটা কেপেবল প্রসেসর হিসেবে মেনে নেওয়াই যায়, যার থেকে একটা ব্যালেন্স পারফরমেন্স পাবেন। এই প্রসেসরটা খুব বেশি হিট জেনারেট করে না, রেগুলার টাস্কিং খুব ভালোভাবেই সামলাতে পারে, আবার টুকটাক গেমিং চাইলেও করা যায়। আমি বলবো ডিসেন্ট পারফরমেন্সের জন্য এই প্রসেসরটা ঠিকই আছে একদম। এরপরে 50 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে, 2 মেগাপিক্সেলের একটা সহকারী সেন্সার। এটা আল্ট্রাওয়াইড থাকলে ওইটা আরও বেশি কাজের হতো, আই নো। বাট মেইন ক্যামেরা ডিলাইট কন্ডিশনের ছবি কিন্তু মোটামুটি ভালোই, যেমনটা আপনারা দেখছেন। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেল। এই ফোনটা দিয়ে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K-তে, 4K 30 FPS। আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা এখান থেকে কোনো একটা স্মার্টফোন চয়েস করবেন, অবশ্যই আমাদের ফুল রিভিউটা দেখে নিতে পারেন। চ্যানেলে ফুল রিভিউ দেওয়া আছে, সেক্ষেত্রে আপনার ডিসিশন মেক করতে হয়তো আরও বেশি সুবিধা হবে, বা বুঝতে আরও বেশি সুবিধা হবে। ব্যাটারি আছে কিন্তু বেশ বড়সড়, 6000 mAh এবং 44 ওয়াটের চার্জিং সিস্টেম। সুতরাং এই সেগমেন্টের সবচাইতে বেশি ব্যাটারি ব্যাকআপও বলতে পারেন, বা বড় ব্যাটারিও বলতে পারেন। সো এই জায়গাটাও ঠিকঠাকই আছে। এই প্যাকেজটা বর্তমান সময়ে কিন্তু বেশ জনপ্রিয়। আই হোপ এটা চয়েস লিস্টে রাখা যেতেই পারে। এরপরে যারা স্যামসাং লাভার রয়েছেন, মানে কিছু মানুষ তো থাকে যারা স্যামসাংয়ের ফোনেই কিনবেন, 20,000 টাকার নিচেই কিনবেন, 18,500 টাকায় রাইট নাও পাওয়া যায় কিন্তু স্যামসাং গ্যালাক্সি A15। এই ডিভাইসটা মোটামুটি একটা গুছানো টাইপের প্যাকেজ। যেমন সুপার আমোলেড প্যানেল রয়েছে, ওই যে যাদের সুপার আমোলেড প্যানেল লাগবে, আর স্যামসাংয়ের সুপার আমোলেড মানে তো জানেনই। সুপার আমোলেড 6.5 ইঞ্চের একটা প্যানেল রয়েছে, যেখানে 90Hz হাই রিফ্রেশ রেট পাওয়া যায় এবং 800 নিটস পিক ব্রাইটনেস পাওয়া যায়। এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন খুবই দারুণ, খুবই ভিভিড টাইপের কালার দেয়। ইভেন ব্রাইটনেস জনিত কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করিনি, প্লাস 90Hz ঠিকভাবে পুশ করতে পারে। তো ডিসপ্লে তো ভালোই দেখছি, বাট পারফরমেন্সের কী অবস্থা? সেখানে মিরাট হেলিও Z99 রয়েছে। এটা তো এরকম প্রাইস পয়েন্টের খুবই কমন একটা চিপ, তবে আনঅফিশিয়ালভাবে একটু কম মনে হতে পারে বা একটু ছোটো মনে হতে পারে, যদিও বা আপনার রেগুলার কাজবাজ খুব ভালোভাবে সামলাতে পারে। আবার এটা দিয়ে টুকটাক গেমিং করা যায়, সেটাও আপনারা জানেন। লাইক পাবজির মতো গেমগুলো HD হাই ফ্রেম রেটে প্লে করা যায়। তবে আমরা সবসময় রিকমেন্ড করি যে একটু আরেকটু লোয়ার সেটিংসে খেলার জন্য। ফ্রি ফায়ারের ক্ষেত্রে তুলনামূলকভাবে বেটারভাবে হ্যান্ডেল করতে পারে আর কি। আর এই যে 18,500 টাকা, তাতে করে কিন্তু আপনি 6/128GB ভ্যারিয়েন্টটা পাবেন। ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেল মেইন শুটার, 5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড শুটার, 2 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সর, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেল। এর ক্যামেরা সেটআপটা কিন্তু সুন্দর, দেখুন। অ্যাটলিস্ট 5 মেগাপিক্সেলের হলেও একটা আল্ট্রাওয়াইড আপনি পেয়ে যাচ্ছেন। তো এইটার থেকে ছবি ভালো পেয়েছি আমরা, এবং মেইন ক্যামেরাটা আসলেই ডিলাইট কন্ডিশনে ভালো ছবি দেওয়ার ট্রাই করে, যেখানে ডাইনামিক রেঞ্জ ভালো ছিল এবং কালার কন্ট্রাস্ট সব কিছু মিলে বেশ ক্রিস্প টাইপের একটা ছবি দেওয়ার ট্রাই করে ডিলাইট কন্ডিশনে। লো লাইট একটু স্ট্রাগল করলেও ম্যাক্সিমাম অন্য ব্র্যান্ডের স্মার্টফোনের চাইতে এটা বেটার রেজাল্ট দেয় আর কি। ব্যাটারি 5000 mAh, আর এটা সাপোর্ট নেয় 25 ওয়াটের চার্জার। তবে যতটুকু মনে পড়ে এর বক্সে কোনো চার্জার নেই, স্লিম বক্স। তো এইখানে একটু কমতে অবশ্যই আছে। আপনার কাছে চার্জার থাকলে তো প্যারা নেই, না থাকলে কিনে নিতে হবে। বাই দ্য ওয়ে, এই যে ফোনগুলো নিয়ে আছে কথা হচ্ছে, এর প্রত্যেকটা ডিভাইসই কিন্তু আপনারা পেয়ে যাবেন SMS গ্যাজেটে, এবং যে প্রাইসটা মেনশন করা হচ্ছে এটাই বেস্ট প্রাইস রাইট নাও, এবং এই প্রাইস সেগমেন্টেই আপনারা পেয়ে যাচ্ছেন। তাদের সাথে যোগাযোগ করতে ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কটিং সব কিছু ফলো করে নিন। এরপরে যে ফোনটা রয়েছে, এই ফোনটা আসলে আমার পার্সোনালি খুব যে পছন্দ এমন না, তবে এই ফোনটা অনেকেই চয়েস করে, মার্কেটেও দেখলাম বেশ চাহিদাও রয়েছে। রেডমি নোট 13 4G। অনেকেই আছে রেডমি লাভার,
তো এটাকে চাইলে আপনি দেখতেই পারেন যদি এরকম প্রাইস পয়েন্টে আপনার রেডমিরই ফোন কেনার ইচ্ছা থাকে। এর চাইতে মানে বেটার যে কিছু আছে রেডমির মনে হয় না রিসেন্ট টাইমের। তো রেডমি নোট 13 4G-র 8 256 GB ভ্যারিয়েন্টটা 20K তে পাওয়া যায় বা 19,000 সামথিং 19,500 প্লাস এরকম আর কি প্রাইস পয়েন্টে পাওয়া যায়। এটার ক্ষেত্রেও কিন্তু একটা অ্যামোলেড প্যানেল রয়েছে, ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120 Hz হাই রিফ্রেশ রেটের এবং 1000 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। ডিসপ্লে নিয়ে কমপ্লেন নেই, ডিসপ্লেটা সুন্দর, ডিসপ্লেটা বেশ ভালো, কালার রিপ্রেজেন্টেশনও ভালো, টাচ রেসপন্স প্লাস 120 Hz সেটাও ঠিকভাবে পুশ করতে পারে, কোনো প্যারা নেই। বাট এটার প্রসেসরটা খুব আহামরি জাতের না, যেটা একটু পিছিয়েই থাকে আগের দুটো স্মার্টফোন থেকে। এখানে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 আসলে খুব একটা কেপাবল চিপ না, কিন্তু এটা মাথায় রাখতেই পারেন। সুতরাং এই স্মার্টফোন থেকে আপনি যদি চিন্তা করেন একটু হেভি টাস্কিং বা একটু হেভি প্রেশার দিবেন অথবা গেমিং টেমিং করবেন, সেক্ষেত্রে এটা কিন্তু খুব একটা ভালোভাবে আপনাকে সামলাতে পারবে না। তবে ব্যালেন্স টাইপের একটা পারফরমেন্স প্রোভাইড করতে পারে। ভালো জায়গা আছে, সেটা হলো 8GB র্যাম এবং 256GB স্টোরেজ। এই জায়গাটা অবশ্যই ভালো, বাকি দুটো স্মার্টফোন থেকে এখানে এগিয়ে আছে। তবে ক্যামেরা কিন্তু বেশ বড় সড়ো, যেমন 108 মেগাপিক্সেল মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা শুটার, 2 মেগাপিক্সেলের আর একটা ডেপথ সেন্সর বোধহয় আছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেল। ক্যামেরা সেটআপ বেশ বড় সড়ো, কিন্তু আমি যদি স্যামসাংয়ের ডিভাইসের সাথে কম্পেয়ার করি মেইন ক্যামেরা, সেই ক্ষেত্রে মেইন ক্যামেরায় আমি স্যামসাংয়ের ফোনটাকে এগিয়ে রাখবো কিছুটা, কিন্তু এইটার আবার আলট্রা ওয়াইডটা ভালো ছিল, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাও কিছুটা এগিয়ে থাকবে আর কি। ব্যাটারি 5000 mAh এবং 33 ওয়াটের চার্জিং সিস্টেম এর বক্সে আপনারা পেয়ে যাবেন। তবে আবারও বলছি, যারা রেডমি লাভার, রেডমির এই ডিভাইস কিনবেন তারা চাইলে এই ডিভাইসটা দেখতে পারেন। তবে আরও কিছু বেটার অপশন কিন্তু আছে আপনার জন্য। যেমন ধরুন Xiaomi ব্র্যান্ডের এই ফোন কিনবেন, সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন পোকোর এই ডিভাইসটা, পোকো X6 Neo। পোকো X6 Neo এই ডিভাইসটা কনফিগারেশনের দিক থেকে কিন্তু বেশ ভালোই। যেমন এটার 128GB ভ্যারিয়েন্টটা 19,500 টাকায় পাওয়া যায়। সো রেডমিটার চাইতে একটু কমে পাচ্ছেন, বাট এটা তো আমরা অ্যামোলেড প্যানেল দেখছি যেখানে 120 Hz হাই রিফ্রেশ রেট পাওয়া যাচ্ছে এবং 1000 নিটস পিক ব্রাইটনেস দিচ্ছে, পাঁচল কাট আউট রয়েছে। তো ডিসপ্লের বেলায়ও কিন্তু রেডমির আগের ডিভাইসটা চাইতে এটা পিছিয়ে নেই, সুতরাং এই জায়গাটা আপনি ঠিকঠাক পাচ্ছেন। এবং কোডিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন করছে একে। আবার প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি 6080-এর মতো এসএসসি, যেটা অবশ্যই রেডমির ওই ডিভাইসের চাইতে বেশ কিছুটা এগিয়ে থাকবে, এবং সেটা বলতে পারেন রেগুলার টাস্কে, সেটা বলতে পারেন গেমিংয়ের ক্ষেত্রেও। তবে আউট অফ দ্য বক্স এই ডিভাইসটা রান করে কিন্তু অ্যান্ড্রয়েড 13-এ, যে জায়গাটাতে একটু পিছিয়ে থাকতে পারে। তবে এটাতে অবশ্যই আপডেট আসার কথা। ক্যামেরায় আলট্রা ওয়াইডটা পাচ্ছেন না, এখানে 108 মেগাপিক্সেল মেইন, 2 মেগাপিক্সেল আরেকটা সহকারী সেন্সর এবং 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। তো 108 আর 108 রেডমিটার সাথে কম্পেয়ার করতে গেলে বরং এইটার ছবি আমার কাছে তুলনামূলকভাবে একটু বেটার মনে হয়েছে মেইন ক্যামেরাটা। ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এবং 33 ওয়াটের চার্জিং সিস্টেম বক্সে পাবেন। তো এই কম্বো ঠিকঠাকই আছে 20,000 টাকার মধ্যে বা 19,500 টাকাতে। সো রেডমির ওই ডিভাইসের সাথে এটাকে একটু কম্পেয়ার করে আপনি নিজেই ডিসিশন মেক করেন কোনটা আসলে নেবেন। বিষয়টা যদি এমন হয় আপনার বাজেট একটু কম, মানে 20,000 টাকারও বেশ কিছুটা নিচে, কিন্তু পাওয়ারফুল এসওসি চান বা স্মার্টফোনটা একটু শক্তিশালী হতে হবে, টুকটাক গেমিং টেমিং করেন, সেই ক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন মোটরোলার ডিভাইস Moto Z45। এই ডিভাইসটা 18,500 টাকায় পাওয়া যায় 6/128GB ভ্যারিয়েন্টে। এই ফোনটার বিশেষ আকর্ষণ প্রসেসরে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 3 রয়েছে এখানে। এখন 18,500 টাকায় তো বোধহয় এর চাইতে বেটার চিপ এই মুহূর্তে নেই। তো সেই হিসাবে আপনি মানে যদি মনে হয় যে পারফরমেন্সটা ভালো হওয়া চাই আমার, তখন কি এটাকে চয়েস করবেন। বাট কমতি আছে ডিসপ্লেতে। ডিসপ্লেটা আবার এইচডি প্লাস রেজুলেশনের, তবে 120 Hz হাই রিফ্রেশ রেট পাওয়া যাবে এবং এটা একটা IPS LCD প্যানেল। তো ডিসপ্লের এই রেজুলেশনের ব্যাপারটাকে যদি কনসিডার করতে পারেন তাহলে এটা আপনার চয়েসে রাখবেন, বাট রেজুলেশনটা যদি ম্যাটার করে আপনার কাছে, ডেফিনেটলি এই ডিভাইসটা আপনার জন্য না। ক্যামেরা 50+2 আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16, এটাও মোটামুটি একটা ডিসেন্ট টাইপের ছবি দিতে পারে, যা হয়তো দেখেও আইডিয়া করতে পারেন। তবে ভালো বিষয়, এই ডিভাইস থেকে আমরা স্টেরিও স্পিকার পেয়েছি, আর এটাতে ব্যাটারি রয়েছে 5000 mAh এবং 18 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে। দাম একটু কম, যে কারণে 18 ওয়াটেই ওরা দিয়েছে আর কি। তো এই ফোনটাকেও দেখতে পারেন। তবে আমার কাছে আর কি এর মধ্যে আইকিউ ডিভাইস, গ্যালাক্সি আর পোকো, তবে আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। আর এর চাইতে কি বেটার ডিল আসলে এরকম প্রাইস পয়েন্টে নেই বা ছিল না? হ্যাঁ, আপনি যদি মডেল নাম বলতে যান অবশ্যই আছে, বাট ঘটনা হলো সেগুলো মার্কেটে অ্যাভেলেবল নেই। এখন মার্কেটে অ্যাভেলেবল না থাকলে আপনার জেনেই বা লাভ কি? যেগুলো মোটামুটি আছে সেগুলোর মধ্যে থেকে এই ডিভাইসগুলোকে চয়েস করা হয়েছে আর কি। তো এই তো গেল 20,000 টাকা প্রাইস পয়েন্টের স্মার্টফোন নিয়ে ভিডিও। এরপরে কত টাকা প্রাইস পয়েন্টে টপ 5 ভিডিও আসবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।